এবং এটার জন্য আমি আসলে অনেক পড়াশোনা করি গোপনে, এবং এটার জন্য আমি নিজে নিজেই পাসপোর্ট করা, এবং এটা হচ্ছে নিজের টাকায় পাসপোর্ট করা, নিজের টাকায় রেজিস্ট্রেশন করা, এই যে একটা মজা নিজের ইনকামে। এই বাড়ি পর্যন্ত আসি নাই আমাদের থেকে, জানেন, বাড়ি পর্যন্ত আসি নাই। আমি যতটুকু জানি যে তুমি হচ্ছে তোমার প্রসেসিংটা সম্পূর্ণ নিজে থেকে করেছো, কোনো এজেন্সির হেল্প নাও। রবিন্স ল্যাঙ্গুয়েজ ল্যাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার সাথে রয়েছে আমার একজন ছোট ভাই মোহাম্মদ তাহের, এবং আমরা দুজন রবিন্স ল্যাঙ্গুয়েজ ল্যাব এবং তাহের 101-এর পক্ষ থেকে আমরা একটা কোলাবোরেশন ভিডিও বানাতে যাচ্ছি। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে, কারণ হচ্ছে তাহের আমাকে রিসেন্টলি একটা গুড নিউজ দিয়েছে যে সে হচ্ছে ডেনমার্কের কোপেনহেগেন ইউনিভার্সিটিতে religious studies, right? Yes, more exact that religious roots of Europe. Religious roots of and Europe. And equivalent to comparative religion. Okay, comparative religion নিয়ে সে মাস্টার্স করতে যাচ্ছে, এবং এই মাস্টার্সটি কিন্তু হচ্ছে জয়েন্ট মাস্টার্স। সো আজকে আমরা তার কাছে জানবো যে সে কিভাবে ঢাকা ইউনিভার্সিটি থেকে একদম কোপেনহেগেন ইউনিভার্সিটিতে গেল, এবং তার এই জার্নিটা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানবো। সো তাহের, কেমন আছো? ইয়েস, অনেক ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। সো আমি যেটা রিসেন্টলি তোমার কাছ থেকে জেনেছি যে তুমি হচ্ছে কোপেনহেগেন ইউনিভার্সিটিতে রিলিজিয়াস রুটস অফ ইউরোপে তুমি পড়াশোনা করে যাচ্ছ, এটা হচ্ছে জয়েন্ট মাস্টার্স। তো এই স্বপ্নটা আসলে কখন থেকে এখন, এবং কিভাবে তুমি একদম ঢাকা ইউনিভার্সিটি গ্রাজুয়েট হয়ে তারপর একদম কোপেনহেগেনে গিয়েছো, এটার জার্নিটা যদি একটু আমাদের সাথে শেয়ার করো। আসলে এটা অনেক টাফ। বাংলাদেশের বর্তমান যে সকল স্টুডেন্টসরা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তাদের অধিকাংশই মানে দুটো ড্রিম থাকে। একটা হচ্ছে হয় সে দেশে গভর্নমেন্ট একটা জব করবে, মোর এক্সাক্ট বিসিএস ক্যাডার হবে, অন্যথায় সে বাইরে যাবে, এবং এটা হচ্ছে তার সেকেন্ড ড্রিম বা প্ল্যান এ, প্ল্যান বি এরকম। সো আমারও এরকম একটা প্ল্যান ছিল যে আমি হচ্ছে প্রথম দিকে একদম ফার্স্ট ইয়ার থেকে আমি হচ্ছে বিসিএসের খুব একটা প্রিপারেশন নিয়েছিলাম, এবং এটি আমার অনেক বড় একটা ড্রিম ছিল। তারপর আস্তে আস্তে যাওয়ার পর আমার আইবি এর প্রতি একটা অনেক বড় একটা ঝোঁক ছিল, এবং এটার জন্য আমি আসলে অনেক পড়াশোনাও করি গোপনে। পরীক্ষাও দিয়েছি। আমি পরীক্ষা দিতে পারিনি শুধুমাত্র আমার রেজাল্টটা না থাকার কারণে। তারা জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার কথা, কিন্তু ডিসেম্বরে পরীক্ষাটা নিয়ে নেয়, যার কারণে এখানে একটা অনেক বড় ধাক্কা খাই। কিন্তু আইএলটিএস পরীক্ষাটা আমি দিয়েছিলাম মূলত 2024-এর এপ্রিলের 17 তারিখ, এবং এই পরীক্ষাটা দিয়েছিলাম আসলে বিদেশে যাওয়ার জন্য না। মানে আমি এটাকে এইভাবে নিয়েছিলাম যে এটা একটা স্কিল অ্যান্ড আই হ্যাভ টু সিট ফর আস, নিজেকে যাচাই করার জন্য। মানে আমি এটা দিবই, এই ধরনের একটা জেদ করছিলাম, এবং এটার জন্য আমি নিজে নিজেই পাসপোর্ট করা, এবং এটা হচ্ছে নিজের টাকায় পাসপোর্ট করা, নিজের টাকায় রেজিস্ট্রেশন করা, এই যে একটা মজা নিজের ইনকামে, এই দৃষ্টিকোণ থেকে আমি এগুলো করছি, এবং আমার এটা অনেক মজা পাইতেছিলাম। আইএলটিএসে তোমার স্কোর কত এসেছে? হ্যাঁ, আইএলটিএসে হচ্ছে আমার অনেক আগ থেকে একটু ঘাটাঘাটি করতাম, বাট মানে একজ্যাক্ট আইএলটিএসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আপনাকে লাস্ট মোমেন্টে একটানা পড়তে হয়। কারণ একটা মাস অথবা 2টা মাস যদি আপনি একটানা পড়তে পারেন আর কোনো কাজ নাই, তাহলে আইএলটিএসে আপনি অনেক ভালো করবেন। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হইতো যে আমি আসলে কাউকে বলি নাই, এটা এক। 2 নম্বর হচ্ছে আমার টিউশন, তারপর ইউনিভার্সিটির প্রত্যেকদিন ক্লাস, টিউটোরিয়াল সব কিছু ম্যানেজ করা, ওইটা আবার আলাদা সময় দেওয়া, এটা একটু কঠিন ছিল। যার কারণে হইতেছে আমি রমজান মাসকে অনেক একটা টার্গেট নিয়েছিলাম যে এই রমজান ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি পড়াশোনা করব। ইভেন আমি রমজানটাকে টার্গেট নিয়েছি, এবং বাড়ি পর্যন্ত আসি নাই। আমাদেরকে জানেন, বাড়ি পর্যন্ত আসি নাই। আমার এখন মনে আছে জাতীয় ঈদগাতে আমি ঢাকায় নামাজ পড়ছি, একা একা থাকছি, তার 3 দিন পরেই প্যান্সটুন ধানমন্ডিতে ব্রিটিশ কাউন্সিলের ওইখানে আমি পরীক্ষা দিই। তো ওইখানে পরীক্ষা দেওয়ার পরে আমার 6.5 আসে। আসলে আমার এক্সপেকটেশন ছিল যে অ্যাটলিস্ট 7 আসবে। 6.5 কিন্তু ডিসেন্ট স্কোর, আমরা কিন্তু যে কোনো দেশে 6.5 দিয়ে মাস্টার্স করতে যেতে পারি। তো আলহামদুলিল্লাহ, তারপর হচ্ছে আস্তে আস্তে আজ দেওয়ার পরে একটু ঘাটাঘাটি করি, এবং এই ঘাটাঘাটিটা আমি আরও আগ থেকে করতাম যে কোন জায়গায় কী আছে, যেহেতু আমি একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট নিয়ে পড়ছি। সো আমার আসলে মিডল ইস্টে আমার অপরচুনিটি অনেক হিউজ, এবং তোমার তো ঢাকা ইউনিভার্সিটি তোমার সাবজেক্ট ছিল হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। সো আমার মিডল ইস্টে হিউজ অপরচুনিটি, এবং আমি অলরেডি লাস্টের দিকে ট্রাইও করছিলাম, তো ওইদিকে আমি যাইতে পারতাম। কিন্তু আমার একটা প্ল্যান ছিল যে না, আমি ইউরোপের দিকে যাব, এবং আমার একটা পিএইচডি একটা স্বপ্ন, অথবা মানে আমি ভালো করে পড়তে চাই, এবং এটা মানে আমি যেভাবে চাই যে একটা মানে সব কিছু একটা এনভায়রনমেন্ট পাবো ওইভাবে ইউনিভার্সিটি লাইফের যে পড়াশোনাটা, এবং আল্লাহ আমাকে আসলে ওইভাবে একটা জিনিস মিলাই দিচ্ছে। আপনি যেটা বললেন শুরুতে যে মানে জয়েন্ট মাস্টার্স, আসলে জয়েন্ট মাস্টার্স অনেকেই ভাবতে পারেন যে ইরাসমাসে হয়, তো ইরাসমাস ছাড়াও আরও কিছু কিছু ইউনিভার্সিটি জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম অফার করে। এর মধ্যে ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন, যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আপনার কিউএস র্যাঙ্কিংয়ে 99, এবং বেস্ট ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে 48, মানে অনেক ভালো একটা ইউনিভার্সিটি।
এবং ওরা হচ্ছে আমার যে ডিপার্টমেন্ট রিলিজিয়াস রুটস অফ ইউরোপ দ্যাট আর ফোকাসিং অন কম্পারেটিভ রিলিজিয়ান, ক্রিশ্চিয়ানিটি, ইসলাম অ্যান্ড জুডিজম, এই তিনটার উপর। এরা হচ্ছে অসলো ইউনিভার্সিটি এবং লোন্ড ইউনিভার্সিটি, নরওয়ে এবং সুইডেনের যে টপ দুটো ইউনিভার্সিটি, ওদের সাথে কোলাবোরেশন করে। এবং এভরি সেমিস্টার আই হ্যাভ টু গো দেয়ার টুয়াইস, মানে আমার প্রতি সেমিস্টারে ওইখানে আমার কমপ্লেক্স সেমিনার থাকবে, ওইখানে যাওয়া আসার যে খরচ বেসিক্যালি ওরাই তারা বহন করবে। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং, মানে এটা হচ্ছে অনেক ভালো একটা সুযোগ আমি মনে করি, যে বাংলাদেশ থেকে একটা পর্যায় থেকে মাস্টার্স করার জন্য জয়েন্ট মাস্টার্সে যাওয়া, এবং ইউরোপের ওইগুলো দেশগুলোকে কিন্তু আসলে সেরা হিসেবে কাউন্ট করা হয়, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, এগুলো কিন্তু খুবই সেরা সেরা দেশ। সো এটা আসলে খুবই আনন্দের বিষয়। এখন আমি যেটা জানতে চাই তোমার কাছে, যে এই যে তুমি তোমার যে জার্নিটা, মানে ঢাকা ইউনিভার্সিটির অ্যারাবিক ডিপার্টমেন্ট থেকে তোমার হচ্ছে একদম ডেনমার্কে কোপেনহেগেন ইউনিভার্সিটিতে যাওয়া, তো এটার মধ্যে আসলে ইনফরমেশনটা কতটুকু জরুরি, বা আমাদের স্টুডেন্টরা অনেকেই যারা হচ্ছে বিদেশ যেতে চায় কিন্তু তারা যেতে পারে না ইনফরমেশন গ্যাপের কারণে, মানে এই ইনফরমেশনগুলো তারা কোত্থেকে পাবে, কিভাবে পাবে, এটা যদি একটু। আমি যতটুকু জানি যে তুমি হচ্ছে তোমার প্রসেসিংটা সম্পূর্ণ নিজে থেকে করেছো, কোনো এজেন্সির হেল্প নাও নাই, তো ওইটা আসলে কিভাবে? আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলেছেন, সেটা হচ্ছে যে ইনফরমেশন গ্যাপ। বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্টস যারা আসলে এজেন্সির কাছে যায় বা থার্ড পার্টি ধরে, এবং অনেক সময় আমি এই ধরনের নিউজও শুনছি যে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত এজেন্সিকে দেয়, যেটা আমি এখন পর্যন্ত বিশ্বাস করি না যে কেন তারা দেয়। কারণ বিশেষ করে স্পেশালি ডেনমার্কে যে আমার যে প্রসেস, টোটাল প্রসেস আমি নিজে নিজে করছি, এবং এত ইজি প্রসেস মনে হয় না যে আর কোনো কিছুতে আছে। সব কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, শুধু আপনি একটু ঘাটাঘাটি করতে হবে এবং এটা ফলো করতে হবে। 2 নম্বর হচ্ছে বর্তমানে বলা হয়, আগে একটা সময় ছিল যে নলেজ ইজ পাওয়ার, বাট বর্তমান বলে যে নেটওয়ার্কিং ইজ পাওয়ার, ইনফরমেশন ইজ পাওয়ার। এই জিনিসটা খুব দরকার, কারণ আমাদের অনেক অপরচুনিটি আমাদের দরজায় করাঘাত করে, কিন্তু আমরা আসলে সেটা ইনফরমেশন গ্যাপের কারণে আমরা সেটাকে আসলে কাজ করতে পারি না। কোন জায়গায় অনেকেই এটা এই ধরনের বিশ্বাসও করতে পারে যে কীভাবে সম্ভব, সে আরবি পড়াশোনা করে আবার ইউরোপ আবার কেমন যায় কেমনে যাবে, এবং এটা মানে একটু ইরিলিভেন্ট এরকম মনেও হতে পারে। সো এটা যে আপনার হচ্ছে ইনফরমেশনের জন্য ইউনিভার্সিটি বাইরে যাওয়ার ক্ষেত্রে প্রথম কাজটাই হচ্ছে আপনি প্রথমে যে দেশে যাবেন সেটা চুজ করবেন, দেন ওই দেশের টপ ইউনিভার্সিটিগুলো বের করবেন, টপ ইউনিভার্সিটিগুলোর সাবজেক্টগুলো বের করবেন, রিকোয়ারমেন্টসগুলো বের করে আপনার সাথে অ্যালাইন হয় কিনা সেটা করবেন। আর আমার যেটা মনে হয় যে এখন হচ্ছে টেকনোলজির যুগ, বা এখন হচ্ছে এআই এর যুগ, তো আমরা কিন্তু নিজে থেকেই সবকিছুই করতে পারি, আমাদের কিন্তু কারোর হেল্প লাগে না। আমরা কিন্তু চ্যাট জিপিটি, এআই এগুলা দিয়ে কিন্তু আমরা সবকিছু নিজে থেকে করতে পারি। আমরা জানি যে চ্যাট জিপিটির ব্যবহার শুধু আমরা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে বলি, কিন্তু চ্যাট জিপিটি আরও অনেক জিনিস দিতে পারে। ফর এক্সাম্পল আমি চ্যাট জিপিটি দিয়ে সবগুলো কাজ করতাম, কারণ একটা দেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি আপনি ঘুরে ঘুরে দেখার মতন সময় এবং মানে মাথাটা আসলে ওইভাবে অ্যাক্টিভেট থাকে না, যার কারণে আপনি চ্যাট জিপিটি যদি জিজ্ঞেস করেন যে ওই দেশের টপ ইউনিভার্সিটি কয়টি রিকোয়ারমেন্টস কী, সে এত সুন্দর করে একটা সামারি দিবে আপনাকে যে মনে হবে যে একটা এজেন্সি আপনার কাছে রিপ্রেজেন্ট করতেছে সব কিছু। সো এটা একটা বেস্ট অপরচুনিটি। এটা আরেকটু বলি আমি, সেটা হচ্ছে যে প্রিপারেশনটা আসলে ধরেন আপনি বা যে কেউ আইএসের প্রস্তুতি, বিসিএসের প্রস্তুতি নিচ্ছে এবং হুট করে সে বাইরে চলে গেলে, বিষয়টা এরকম না। আপনি বাইরে যাইতে হলেও কিন্তু অনেক স্ট্রাগল, এটা প্রিপারেশনটা লাগবে। আপনার সিভি ঠিক করা লাগবে, আপনার ডকুমেন্ট কালেক্ট করা লাগবে, ও সবগুলো আপনার ঠিক করতেও অনেকগুলো সময় আপনার লাগবে। সো এটার জন্য আগের থেকে প্রস্তুতি নিতে হবে। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের সব স্টুডেন্টস দে আর ডিভাইডেড ইন্টু 2 groups. One is they are dreaming for becoming BCS cadre, and other they are trying to settle down in abroad. So এটা প্ল্যান এ, প্ল্যান বি, এটা বেস্ট। তবে এটা দেখার বিষয় হচ্ছে যে কে কোনটা আগে নিচ্ছে, কে কোন প্রপার ইনফরমেশনটা আমি পাচ্ছি কিনা। ওইটা আরেকটা জিনিস যেটা জানতে চাই, যে সর্বশেষ জিনিস এটা, যে আসলে বিদেশ যাওয়ার ক্ষেত্রে এটা কমন একটা কোয়েশ্চেন, সবাইকে এটা জিজ্ঞেস করা হয় যে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আসলে ভাষাগত দক্ষতাটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট, তোমার কি মনে হয়? এক্স্যাক্টলি, এটা আমি ফেস করেছি। এটা কি যে ইউরোপ বা যে কোনো দেশে আপনি উচ্চশিক্ষার জন্য যান, আপনার থার্ড ল্যাঙ্গুয়েজের গুরুত্ব অনেক বেশি, এবং নট ইংলিশ, মানে ইংলিশ তো আপনাকে অ্যাজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনার জানা লাগবেই, এটা লাগবে। এছাড়া আপনি কোন ল্যাঙ্গুয়েজটা পারেন এটাকে আপনাকে প্লাস পয়েন্ট দিবে। আমি যদি আমার কথাটা বলি, সেটা হচ্ছে আমার যে সাবজেক্ট, এই সাবজেক্টের একটা রিকোয়ারমেন্টসই ছিল যে সেমেটিক ল্যাঙ্গুয়েজে আমার মানে ক্রেডিট থাকতে হবে, এবং দেখা যায় এইখানে সবাই ফেল করবে, যেখানে আমি পাস করবো, কারণ আমার অনেক আমি এখানে রিলেভেন্সি দেখাইছি যে আমার অনেকগুলো ক্রেডিট আওয়ার আছে এই জায়গায় ল্যাঙ্গুয়েজের উপর। সো তার মানে হচ্ছে আমি ইংলিশ, আরবিক, বাংলা এটা তো আছে,
এই ল্যাঙ্গুয়েজটা আমাকে অনেক এগিয়ে দিয়েছে। আমি মনে করি যে কেউ যদি ভাষাগতভাবে সে দক্ষ থাকে তাহলে সে বিদেশ যাওয়ার পরেও ওইখানে সার্ভাইভ করা তার জন্য অনেকটা সহজ হবে। এবং এটাও একটা বিষয় যে আপনি কোন দেশে যাচ্ছেন, ওই দেশের যে কালচার, ল্যাঙ্গুয়েজ, সেটাও আপনি যদি আগে থেকে নিতে পারেন এটা আরো ফাইন। ওকে তাহের, ধন্যবাদ, অনেক কিছু আমরা আজকে জানতে পারলাম। সো আজকে আপনারা জানলেন যে তাহেরের জার্নিটা, সে কীভাবে ঢাকা ইউনিভার্সিটির অ্যারাবিক গ্র্যাজুয়েট থেকে সে কীভাবে কোপেনহেগেন ইউনিভার্সিটিতে সে রিলিজিয়াস রুটস অফ ইউরোপ স্টাডিজে সে মাস্টার্স করতে যাচ্ছে। তো আমি আশা করবো যে আমার যারা অডিয়েন্স রয়েছেন বা তাহেরের 101-এর যারা অডিয়েন্স রয়েছেন তারা এই ভিডিওটা থেকে, বা যারা হচ্ছে বিদেশ যেতে আগ্রহী, তারা এই ভিডিওটা থেকে অনেক বেশি উপকৃত হবেন। সো ধন্যবাদ তাহের আমার সাথে জয়েন হওয়ার জন্য। আমরা আশা করি যে খুব বেশি দিন আর তোমাকে আমাদের এখানে বাংলাদেশে পাবো না, খুব শীঘ্রই সম্ভবত ফ্লাই করবে এখান থেকে, সম্ভবত আগস্টের 2 তারিখে ফ্লাই করবে। এমনও হতে পারে যে ভিডিওটা আমরা ভিডিওটা আগস্টের 2 তারিখের পরেও পাবলিশ করতে পারি। সো যাই হোক, ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আশা করি ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।